আচ্ছা, তাহলে কি আমরা আগাই নাকি? গত ক্লাস নিয়ে তো কোনো কোশ্চিন নাই না? ঠিক আছে, আমি কোথায় গেছি? ট্যাক্সেজে যে ভ্যাট নামে একটা অপশন আছে, ওইখানে যাওয়ার পরে সেট আপ ট্যাক্স। এইখানে একটু জিনিস আমি বলি আপনাকে। এই কুইক বুকের সাথে ইউকের যে ট্যাক্স অথরিটি বা ভ্যাট, আমাদের যেমন এনবিআর, তাদের সার্ভারের সাথে এটাকে সরাসরি ট্যাগ করা যায়। এই কারণে ওনারা বলছে সেট আপ ইউর ভ্যাট সো ইউ ক্যান কমপ্লাই উইথ মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিডি। এটা আপনারা যারা ইউকের ভার্সন নিয়ে কাজ করবেন তাদের সবসময় এই জিনিসটা দেখবেন আসবে, এমটিডি মানে মেকিং ট্যাক্স ডিজিটাল। আর এইটা শুধুমাত্র যখন আমরা সেটিংয়ে যাব তখনই দেখা যাবে, সেটিং হওয়ার পরে আর আপনি এইটা পাবেন না। ঠিক আছে বিষয়টা? এখন এই জিনিসটা আপনারা নোট রাখতে পারেন যে এমটিডি কি মানে কি। অনেক সময় আপনার যখন কাজ করবেন তখন ক্লায়েন্ট এই প্রশ্নগুলো করতে পারে, অথবা আমরা যখন পরীক্ষা দিব বলছিলাম, ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা আসতে পারে যে এমটিডি কি, এরকম। তো আমরা যাই সেট আপ ট্যাক্স। এইবার এইখানে একটু খেয়াল করেন, আপনার দেখেন এইখানে আছে কি এই এজেন্সি। ওদের দেশের, আমাদের দেশে এনবিআর না, ওদের দেশে বলা হয় HMRC। HMRC এটা কিন্তু মানে আমাদের দেশের সাথে কম্পেয়ার করলে এটাকে বলা হবে HMRC। HMRC হলো ওদের অথরিটি। ওইখানে লেখা আছে এজেন্সির নাম HMRC। এইখানে আছে, প্রথমটা আছে ওয়েন ডু ইউ নিড টু স্টার্ট ক্যালকুলেট ইউর ভ্যাট ফ্রম, কোন ডেট থেকে আপনি ভ্যাটটা ক্যালকুলেশন করবেন। এইটা টোটালি ডিপেন্ড করবে আপনি কোন দেশে কাজ করতেছেন, বাংলাদেশ না কোন দেশের। এটা ইউকে তাই আছে। আমাদের দেশে এমন হতে পারে আপনার কোম্পানি হয়তো বলতে পারে যে আমরা হয়তো কোয়ার্টারলি দিব, যে 3 মাসের যাচ্ছে। ওকে, আপনার মান্থলি হলে পর আপনার কোন, আমরা ধরতে পারি জানুয়ারি থেকেই ধরি, আপনি ইচ্ছা করলে মান্থলি দিতে পারেন, কোয়ার্টারলি, এখানে সব রকমের অপশনে আছে। যেটা দিবেন সেটা সিলেক্ট করবেন। আমরা এখানে দেই ভ্যাট পুরো জানুয়ারি থেকে দেই। হাউ অফটেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন টু HMRC, মানে আমাদের সে মনে করেন এনবিএসের কত মাস পর পর, কতদিন পর পর আপনি ভ্যাটটা সাবমিট করবেন। যেহেতু মান্থলি বলছে, আমরা মান্থলি দিতে পারি, কোয়ার্টারলি দিতে পারি, এটা কোনো আপনার মতো করে দিবেন। এখানে কিন্তু সবই আছে, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি। আমরা একটা দেই, কোয়ার্টারলি দেই। হুইচ ভ্যাট অ্যাকাউন্ট স্কিম ডু ইউজ, এটা যায় আমাদের দেশের এক নিয়ম। এইটার মিনিংটা হলো, সুন্দর করে এটা একটু বুঝেন। এখানে আছে একটা স্ট্যান্ডার্ড, একটা ক্যাশ। এইটার মিনিংটা হলো, আপনি যখন পণ্যটা সেল করবেন, যদি আপনি ক্যাশ অপশনটা সিলেক্ট করেন, যখন পণ্যটা সেল করে ওই টাকাটা যখন পাবেন তখন ওই ভ্যাটটা আপনার, ভ্যাট, হ্যাঁ ভ্যাট অপশনে আপনাকে দেখাবে যে এত টাকা ভ্যাট। কখন? যখন অর্থাৎ আপনি 20,000 টাকার পণ্য আপনি সেল করছেন বাকিতে, সেইটা কিন্তু দেখাবে না। ওই কিন্তু ভ্যাট কিন্তু আপনি অপশনে দিয়ে রাখছেন, 20% হতে পারে, 15% হতে পারে। তখন কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু আমি বলতেছি ক্যাশ যদি আপনি সিলেক্ট করেন, তখন কিন্তু এই অপশন, এই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা আসবে, এটা আপনার এই ভ্যাটের ড্যাশবোর্ডে দেখাবে না। কখন দেখাবে? যখন আপনি ওই টাকাটা পাবেন, যখন আপনি, সেটা হলো অ্যাকাউন্টিং মেথড। জি, অ্যাডভান্সের ক্ষেত্রে তো আমি একটু বলি, অ্যাডভান্সের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স ওই সময় কেউই জিরো করে রাখে। যখন আপনার পণ্যটা দেয় তখন হলো ভ্যাট ট্যাক্সের অপশনটা চলে আসবে। আরেকটা জিনিস হলো, আপনি যে ভ্যাট ট্যাক্সি তখনও যদি দেন, টোটালটাই আপনার ওই অ্যাডভান্স যে টাকাটা আপনি পাবেন, ওই এক কথায় আপনি ক্যাশ সিলেক্ট করলে আপনি শুধু মাথায় রাখেন, আমি যখন টাকাটা রিসিভ করব তখন সেই অপশনটা, সেই পরিমাণটা যাবে। হ্যাঁ, ওই 2,000 অটো ক্যালকুলেশন করে আপনাকে দেখাবে, রয়ে যাবে। ওইটা যখন পাবেন,
এবার আপনি যদি স্ট্যান্ডার্ড সিলেক্ট করেন, সে আপনার টাকা পান আর না পান আপনার ভ্যাটে যেয়ে পুরো টাকার উপরে শো করে, ক্যালকুলেশন করে রাখে। আমাদের দেশে মনে হয় এইটাই বেশি হয়, পরে আবার অ্যাডজাস্ট করে, তাই করে না? হয়তো আপনি সাথে সাথে দিয়ে দেন, পরে আবার কিছু দিয়ে মনে হয় অ্যাডজাস্ট করতে হয় নাকি? টাকা পয়সা দিয়ে অ্যাডজাস্ট করতে হয় না? তার মানে আমাদের দেশে ইউজ হয় হলো স্ট্যান্ডার্ড, তাই না? আর হলো অন্যান্য দেশে ক্যাশটা ইউজ হয়। পার্থক্যটা কি বুঝছেন? কোনো কোশ্চিন আছে কারো? ট্যাক্স ভ্যাট একই ভাই, একই জিনিস, যে এক এক দেশে এক এক নামে ডাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আরেকটু যদি বলি, যেমন ধরেন আমরা যখন সেলটা করছি, সেল করলাম কিছু বাকিতে 30,000 টাকার ভিতরে 2,000 টাকা পাইছি আর 18,000 পাইনি। তো এখন এইখানে যখন সফটওয়্যারে আমি 2,000 টাকা পাইছি, এটা তো নিশ্চয়ই ডিপোজিটে দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখাতে হবে। ডিপোজিটে আমি যে টাকাটাই দেখাবো সেটা নিয়েই ভ্যাট আসবে যদি ক্যাশ সিলেক্ট করি। আর যদি আমি স্ট্যান্ডার্ডটা নিয়ে রাখি তাহলে পুরাটা সেলসের উপরে পুরাটাই আপনাকে অটো। ট্র্যাডিশনালি আমরা বাংলাদেশে করি। হ্যাঁ, 10,000 টাকা সেল করলেন, 10% কত আসলো? 1,000 টাকা, পুরাটাই চলে যাবে। দেখা যায়। আর যদি আপনি ক্যাশ সিলেক্ট করেন, ওই 10,000 ভিতরে যতটুকু আপনি পাবেন ততটুকুর উপরে পার্থক্য এই কঠিন। ওইদিকে কিন্তু আর এক জায়গায় আমরা অ্যাক্রুয়াল, ওই বাংলাদেশের ওইটা অ্যাক্রুয়াল দেখাতে পারে, যারা বাংলাদেশি ওইটা আছে তারা কিন্তু অ্যাক্রুয়াল অপশনে ওইখানেই, এখানে স্ট্যান্ডার্ড কথা আছে, ওইখানে অ্যাক্রুয়াল থাকতে হবে, একই জিনিস। ওকে, ঠিক আছে। তো আমরা যাই, ক্যাশ দেখাই। এখানে 9 ডিজিট একটা নাম্বার দিয়ে দিয়েন, এটা আমাদের কাছে নাই, এটা ক্লায়েন্ট দিবে আপনাকে। আর এটা আদার ভ্যাট অপশন, এটা ফ্ল্যাট রেটটা আমরা ইউজ করবো না, আমরা পরে সিলেক্ট করে নিব। এইটা হলো ওই ক্লায়েন্টের ভ্যাট রেজিস্টার নাম্বার থাকে। হ্যাঁ হ্যাঁ, অথবা আপনার ওই আমাদের ট্যাক্স নাম্বার থাকতে পারে, থাকে না? 3 নাম্বার যেটাকে আমরা বলি, ভ্যাটের নাম্বারও তো থাকে, থাকে না? এই নাম্বারটা দিয়ে দিন। 100% বলবে। আপনার বিজনেসের নেচার দেখলেই তো বুঝবেন। যেমন আপনি যদি অ্যাপার্টমেন্টের ব্যবসা যারা করে, তারা ম্যাক্সিমামই ক্যাশ, ওখানে তো বাকি কিছু নাই, ভাড়াটিয়ার তো আর বাকি কিছু নাই। অন্য যারা করে, এইটা ডিপেন্ড করে অনেকটা কান্ট্রির উপরে, ওই গভর্নমেন্ট কি চায় বা ওরা কি অবস্থা, এই একটা। আর সেকেন্ড থিংস হলো আপনার ক্লায়েন্ট কি চায়, এইটা আপনাকে বাস অপশন দুটো আপনাকে জানতে হবে। নেক্সট, এই যে এটা আমার ট্যাক্স সেট আপ হয়েছে। ভ্যাট নাই ওখানে, ওটা হ্যাঁ আমরা ফাঁকা রাখছি ওটা। ওরা বলছে যে আপনি এমটিডির সাথে কি লিঙ্ক করবেন কি না, কারণ আমার তো আর সেই অপশন নাই, বা ওই সার্ভারের সাথে তো আমার কানেক্ট নাই। ক্লায়েন্ট জেনারেলি, আমি আবারও বলছি, কুইক বুকের সাথে, বুঝেন, কুইক বুকের সাথে 20,000-এর উপর অ্যাকাউন্ট ট্যাগ করা যায়। ট্যাগ মানে কানেকশন করা যায়, ওই ব্যাংকের স্টেটমেন্ট অটো কুইক বুকে চলে আসে, ঠিক আছে? হ্যাঁ, মানে কুইক বুকের সাথে আছে, বেশিও থাকতে পারে, মিনিমাম 20,000, ওইখানে লেখা থাকে 20,000 প্লাস, তার মানে 20,000-এর উপরে আছে। তারা ওই বিভিন্ন দেশের ব্যাংকের সাথে লিঙ্ক করা। আমরা যেমন ইন্টারনেট ব্যাংকিং করি না, আমার ফোনে স্টেটমেন্ট বিভিন্ন চলে আসে, ঠিক তেমনই এই কুইক বুকের সাথে করলে ওই মাসে মাসে স্টেটমেন্ট, ওই স্টেটমেন্ট অটোই এখানে সিএসবিতে কনভার্ট হয়ে আপনার জায়গা মতো চলে যায়। এই এমটিডি একই রকম না, বাংলাদেশের সাথে ওরা কুইক বুক ওরা অ্যাকসেপ্ট করে না। বাংলাদেশে তো অনেক কিছুই অ্যাকসেপ্ট করতেছেন, যেমন আমাদের অ্যাকাউন্ট খুলতে কত ঝামেলা না, দেখছেন না? কিন্তু অন্যান্য দেশেতে এত ঝামেলা না অ্যাকাউন্ট ওপেন করা। কোনটা? কোন? এক, হ্যাঁ 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 হ্যাঁ, ডিলেট চেঞ্জ সব করা যাবে, সমস্যা নাই। ওই আপনার ট্যাক্স রেট বলে ডাউন সাইডে একটা অপশন আছে, দেখেন, আছে না? হ্যাঁ, ওইটা করলাম। এইটা হলো যে আমি বারবার যেটা আপনাকে বলতেছিলাম, ট্যাক্সের যে ড্যাশবোর্ড, ওই এই যে কালেকশন অন সেল,
কোনটা এটা, কোন ভার্সন এটা? এটা গেটে স্কিপ করো। আপনার এই ড্যাশবোর্ডটা এইখানে দেখেন আছে, আমি কোয়ার্টারলি দিছি না, ওই যে সেটি দেখেন এইখানে 1/1/2024 31/3 দেখায়। আমি যদি মান্থলি দিতাম ওই ডেট ওই অনুসারে শো করতো। কালেকশন অন সেল, এটা আমি যেহেতু ক্যাশ সিলেক্ট করছি, তার মানে আমি যখন সেল করব, যে নগদে যেটা সেল করব সেটাই আসবে, বা আমি যখন নগদে পাবো সেইটাই দেখাবে, ক্লিয়ার? আবার এই যে পেইড অন পার্সেস, আমি যখন নগদে করব, আর টোটাল অ্যাডজাস্টমেন্ট এখানে থাকবে। আপনি এখান থেকে এই যে ট্যাক্স প্রিপেয়ার গেলে পরে ওই ট্যাক্সটা আমি কতটুকু দিব, কি করব, ডিটেলস এখানে পাবেন। এটা আমরা পরে দেখাবো। এখানে অ্যাডজাস্টমেন্টটা কি বোঝাচ্ছে? অ্যাডজাস্টমেন্টটা বলতে হয়তো 10,000 আপনার টোটাল আসছে, আপনি দিলেন 3,000, এমন হতে পারে না? টোটাল 10,000, আমি এই মাসে দিলাম না, আমি নেক্সট আমি 10,000 পুরোটা দিব। পুরোটা না, অথবা গত মাসে কিছু ডিউ আছে, আপনি কিছু অ্যাডজাস্ট করবেন, ওই জাস্ট এই রকম। এটা কি ক্লায়েন্ট আমাকে বলে দিবে? এটা তো 100%, যে আপনি কত কি করবেন এটা আপনার ডিরেকশন লাগবে না, আপনি কোন পণ্যর কতটা ভ্যাট ধরবেন এটা তার বাদে তো করতে পারবেন। ভাই একটা জিনিস আমি বলি, আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন ওর বিজনেসটা না বুঝে তো আপনি কাজ করতে পারবেন না, পারবেন? 100% ওর বিজনেসটা আপনাকে বুঝতে হবে, যে ওর কী বিজনেস, ওর এই পণ্যর ট্যাক্স কত, বা এই ট্যাক্স ফ্রি কিনা, কত পার্সেন্ট ট্যাক্স, ডিটেলস তো না জেনে তো কাজ করা যাবে না, তাই না? এইখানে আপনাকে জাস্ট একটা ওই প্রাইমারি লেভেলের হাঁটা দেখানো হবে। আবারও বলি, এইটাই যে আপনাকে যখন ক্লায়েন্ট দিবে তখন তারটা তো ভিন্ন থাকতে পারে। হ্যাঁ, তখন ট্যাক্স রেট, এই যে আমাদের এখানে এই আমি যেটা করছি না, এডিট ভ্যাট, ওই যে রেটটা আমি করছি, আপনি যদি আরও সেট করতে চান তাহলে এইখানে সেট করতে পারবেন। আমি তো জাস্ট একটা সেটিংয়ে আসছে, এখন আমি হয়তো এখানে 10% আছে, এখন ক্লায়েন্ট বললো এটা না 12% হবে, কারণ আপনি এই যে এয়ার ট্যাক্সে যে সেট করতে পারবেন, যত রকমের ট্যাক্স রেট আপনি এখানে যে করতে পারবেন। আমরা একটা করি, এই যে ট্যাক্স রেট, আমরা এখানে একটা নাম দিতে পারি। জি ভাই, কোনটা বলতেছেন ভাই? না, আমি যেটা বলতেছি স্যার, ধরেন স্যার ভ্যাট, এটা তো আমাদের সেলেবলের, মানে সেল করলাম ওটার ফটো, যেই অর্গানাইজেশনগুলো আপনার ইন্ডেন্টিং ব্যবসা করে, মানে ইম্পোর্ট ব্যবসা করে, তাদের ইম্পোর্টের উপর একটা ট্যাক্স। এইখানে আপনি অ্যাড ট্যাক্সে যে করে নেবেন, আপনার তো ট্যাক্স রেট তো যত রকমের আছে আপনি সেট করতে পারবেন। এই অ্যাড ট্যাক্সে দিয়ে এটা সরকার। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন আমি বলি, এখানে যদি আমি একটা ট্যাক্স ধরি, আপনারটাই ধরি ইম্পোর্ট ট্যাক্স, হ্যাঁ ভাই, ট্যাক্স নেম, এই যে আমি ট্যাক্স নেম দিলাম ইম্পোর্ট ট্যাক্স, আপনি যেটা বলছিলেন, কারণ এখানে আমি ধরতেই পারি যে এটা কত পার্সেন্ট, পার্সেন্ট তো অবশ্যই বলবে, তাই না? আর এইখানে এই যে এজেন্সির নাম তো থাকবেই, এইখানে সেলস মনে করলাম আমার যে পণ্যটা আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, সেলসের উপরে আপনি তো শুধু ইম্পোর্ট ট্যাক্সের কথা বল, তখন আপনার একটা জিনিস আমরা করতে পারি, ক্ষেত্রে মনে হয় আমার স্যার এটা পারচেজ হবে না, কোনটা? পারচেজ হবে। আর আমি দুইটাই সেট করে রাখবো, ওই পণ্যটা আমি যখন সেল করব, কারণ আমি পারচেস করলে পণ্যটা তো আমাকে সেল করতে হবে, তখন এটা সেলসের সময় সেলস দেখাবে, পারচেস সময় পারচেস দেখাবে, অর্থাৎ দুইটা রেটই তো আমার দরকার, তাই দরকার হবে না? জি ভাই, না, আমি বলতেছি আমি দুইটাই সেট করে রাখবো। আপনি একটা পণ্য কিনলেন, কেনার সময় আপনাকে ভ্যাট দিতে হবে, আবার যখন সেলস করবেন তখন ভ্যাটের একটা অপশন আসবে। আপনি যখন না, দুইবার না, ভ্যাট তো একটা পার্সেসের সময়ও দিতে হয়, সেলসের সময় আসে না। আবার ওই যে অ্যাডজাস্টমেন্ট, এইটার বিষয়ে আমি আসছি, কিছু কিছু দেশে আছে, যেমন কিছু কিছু পণ্য আছে, আপনি হয়তো সেল করার সময় 10 টাকা ভ্যাট দিলেন, পারচেস করার সময় যখন আবার পারচেস করতেন 10 টাকা, সেলসের সময় হয়তো 15 টাকা, তখন ওই 15 টাকা থেকে 10 টাকা মাইনাস হয়ে 5 টাকা শো করে, এটাই অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। বুঝছেন নাকি? এগুলো আমরা যখন প্র্যাকটিস করব, যখন আমরা ওই প্র্যাকটিক্যালে করবো না, তখন ওই ভ্যাট কোথায় কোথায় হিট করতেছে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, এখন জাস্ট একটু সেটিং দেখাচ্ছি তো, যাতে আমাদের কাজে লাগবে। এখানে এই যে আছে আমাদের এটা,
আমাদের হলো সেলসের উপরে যে ট্যাক্সটা, এই ট্যাক্সটা তো আমাদের লাইবিলিটিতে অপশন আসে। আবার এখানে পারচেসটা আমরা যখন করব তখন এটা তো আমার এক্সপেন্স হিসাবে দেখানো হয়, আমরা এটা 15% ধরি। এই রেটগুলা আমি তো 15-20 সেট করলাম, আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করেন, 12-13 বিভিন্ন রেট দিয়ে প্র্যাকটিস করেন, এটা নিয়ে সমস্যা নাই। সেলসের রেটটা একবারই চেঞ্জ করলেন। সেলসের ক্ষেত্রে তো বাংলাদেশে তো 5%, অবশ্য রেস্টুরেন্টের ক্ষেত্রে আলাদা, রেস্টুরেন্ট বা ক্লোথিং এর ক্ষেত্রে আলাদা। এই রেটগুলা আপনারা আপনাদের মতো করে করেন, এখানে তো অ্যাড ট্যাক্সে যেহেতু তো আপনি 1000টা করতে পারবেন, আপনার মতো করে আপনি করেন, ঠিক আছে। এই যে এখানে অনেক রকমের অটো ট্যাক্স রেট দেওয়া আছে কুইক বুকে, আপনি এগুলো অন করে নিতে পারেন সবগুলা, অথবা আপনি নিজে মনে করলেন যে আমি সেট করব, সেট করতে পারেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমি আরও সেট করবো, আমি জাস্ট একটা সেটিং দেখাইছি, আপনি সেট করে নিন, আমি সবগুলো অন করে দিলাম। আমার যখন এইটা কিন্তু ওই দেশের উপরে বেস করে এইগুলা করা, এবং ওরা দেখেন স্ট্যান্ডার্ড ধরছে, দেখছেন ওদের, এইটা আপনি সেট করলে করতে পারেন, অথবা আমার মতো করে আপনি বিভিন্ন অ্যাডও করে নিতে পারেন, এটা নিয়ে সমস্যা নেই। জি ভাই, আপনার সাথে ওটা মিলবে না, এটা আমি ইউকে ভার্সন তো, আপনার ওখানে জাস্ট আপনি অ্যাড ট্যাক্সের কাজটা করেন, বিভিন্ন রেটটা করে রাখতে পারেন। না না, ওইটা তো আপনি 10টা ক্লায়েন্টের কাজ করবেন ওদের কুইক বুকে, তো ওদের বইয়ে তো আপনাকে সেট করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ট্যাক্স রেটটা টোটালটাই ডিপেন্ড করবে কান্ট্রি এবং ওই ক্লায়েন্ট। আপনার 10টা ক্লায়েন্টের তো আলাদা আলাদা 10টা কুইক বুক অ্যাকাউন্ট হবে, সেখানে তো আলাদা আলাদাই করতে হবে আপনার, এক একটা তো এক একজনের সাথে মিলবে না। 100% করে নিতে হবে সেটিংটা, তারাও অনেক সময় করে রাখে জেনারেলি, নতুন তো কেউ না, তারাও করছে কিছু হয়তো সাজানো নাই, তারা যে কিচ্ছু করে না তা তো না, অর্থাৎ যেভাবে সাজানোর দরকার ওইভাবে সাজানো নাই। আর আপনার একটা জিনিস হলো, যখনই কোনো কাজ করবেন মানে তাড়াহুড়া করবেন না, জিনিসটা বুঝে তাকে ভালো দিলে দেখবেন যে আজীবন তাকে আপনাকে দিয়েই কাজ করাবে। অফিসিয়াল কাজ করি, তাহলে যে আমাদের পুরো সেটিংসটা করে দিবে, জাস্ট আমি শুধু কাজ করবো। পুরো সেটিংটা তো ওরা আপনাকে দিয়েও করাতে পারে, ওরা সেটিংটা আপনাকেও বলতে পারে যে এইগুলো আমাকে সেটিং করে দেয়, এবং ও জানেই না যে এই অপশনটা কোথায় আছে, টোটাল সেটিংটা আপনাকেই করতে হবে। আপনার কুইক বুকের যে আপনি যদি বলেন যে আমি প্রো অ্যাডভাইজার, তাহলে তো সেটিংটা তো আপনাকেই করতে হবে। আর এগুলো আমি আবারও বলি, এগুলো কিন্তু বড় কোম্পানি ইউজ করে না, আপনি বড় কোম্পানির সাথে এটাকে মেলাতে পারেন। ছোট ছোট যেখানে 8-10 জন বা কর্মচারী আছে, তারা ছোট করে বিজনেস করে, জানেন ওদের তো আপনি একাই থাকবেন। তোকে আমরা আর কারো কোনো কোশ্চেন? মানে ট্যাক্সে কিন্তু ওই যে শুরুতে যেটা ওটা আর আসবে না, ওটা প্রথমে আসবে, ওইখানে যাওয়ার পরে হ্যাঁ ওইখানে এসে আপনি ভ্যাটের যে অপশনটা দেখবেন, ওইখানে দেখবেন আপনি কবে থেকে শুরু করবেন, এটা আপনার মতো দিবেন, আমি জানুয়ারি থেকে দিচ্ছি, আপনি যদি মনে করেন না আমি ফেব্রুয়ারিতে, এটা আপনার বিষয়, তবে এটাকে একটা ইয়েতে রেখেন যেন, হ্যাঁ 6 মাস দিলে 6 মাস, তারপরে ওনারা বলছে যে আমাদেরকে আপনি কতদিন ইন্টারভেলে এই ট্যাক্সটা জমা দিবেন বা ভ্যাটটা, তা আমি কি কোয়ার্টারলি দিচ্ছি, আপনার মতো করে দিয়ে। কেন আরেকটা অপশন আছে, আপনি কোন মেথড ইউজ করবেন, স্ট্যান্ডার্ড না ক্যাশ, সেখানে আমরা দুইটা অপশনই বলছি, পাশাপাশি তো তারপরে মনে হয় সেভ করছে, আর একটা এমটিডি অপশন আছে। তারপরে ডান সাইডে যে আমার এখানে যেমন দেখছে অ্যাড ট্যাক্সে যে আপনি যত ইচ্ছা সেট করতে পারেন, আমি একটা করলাম। এবার আসেন একটা গ্রুপ ট্যাক্সের কথা বলি। গ্রুপ ট্যাক্সটা হলো
এমন যে যেমন আমরা জেনারেলি দেখি আমাদের দেশে এরকম হয় কিনা আমি জানি না, বাইরের দেশে স্পেশালি কানাডাতে বেশি হয়, ওদের তো প্রভিন্স বলে, মানে পুরো দেশ বলে, তাই না? যেমন আমাদের দেশে ডিস্ট্রিক্ট বলে। মনে করেন কোনো একটা রাজশাহীতে একটা প্রোডাক্ট কিনলো স্থানীয়ভাবে, স্থানীয় প্রোডাক্টগুলো স্থানীয় গভর্নমেন্ট আছে, পৌরসভা বলে, তো ওই প্রোডাক্টের উপর পৌরসভাকে 5% ট্যাক্স দেওয়া লাগলো বা ভ্যাট দেওয়া লাগলো। এবার উনি যখন ওই প্রোডাক্টটা ঢাকাতে নিয়ে আসলো, এখানকে আবার গভর্নমেন্টকে আরও 5% দেওয়া হলো, তাহলে কত হলো? ওই একটা এই একটা 5-10 হলো না? এইটাকে গ্রুপ ট্যাক্স বলে। হ্যাঁ, দুইটা মিলায় অথবা 5টা মিলায় হতে পারে। এমন হতে পারে আমাদের ওই আরেকটা কাজ কি করে, যেমন অনেকগুলা প্রোডাক্ট, যেমন আমরা দেখি না বান্ডেল প্রোডাক্ট বলে, একসাথে অফার দেয় না, দেয় তো, সেটা গ্রুপ প্রোডাক্ট, যে 3টা নিলে এই ছাড়, এরকম দেখবেন অনেকটা আছে। জাস্ট আপনি মাথায় রাখেন, যেমন এই 2-3টা প্রোডাক্টের একই সাথে যখন আমরা করব, ওটাকে গ্রুপ ট্যাক্স বলে। অর্থাৎ একটা প্রোডাক্টও হতে পারে যে আমার এমন হতে পারে যে আমার ওইখান থেকে 5%, এইখানে এসে কত দিলাম 5, তাহলে দুইটা মিলে 10%। যখন আপনি চার্জ করবেন 10% চার্জ করতে হবে। এটা তো চার্জ তো আমি যখন রেট দিব তখন তো অটোই তো ওইটা রেটগুলো শো করবে, তখন 5-5-10 অটো হবে এবং ব্যালেন্স শিটে যে আলাদা হয়ে যাবে, 5-5 আলাদা, দুইটার জন্য আলাদা হয়ে যাবে। দুইটা, হ্যাঁ, এমন হতে পারে ও 5% নিছে, এ 7%, তখন আমার দুইটা মিলে কত হলো 12%। কাটার সময় ঠিকই 12 কাটবে, বাট যখন আমরা ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্টে যাবো দেখবেন যে আপনার ওইটা আলাদা, সেগ্রিগেট 5% এক জায়গায় চলে গেছে, আর হলো ওইটা আলাদা চলে গেছে। এটাকে হলো গ্রুপ ট্যাক্স বলে। অর্থাৎ দুইটা ট্যাক্স রেট করে যখন আপনি এক চার্জ করবেন সেটাকে গ্রুপ ট্যাক্স বলবে। গ্রুপ ট্যাক্সটা কি বোঝা গেছে ভাইয়া? কঠিন নিয়েন না, একদম প্র্যাকটিক্যালের, নিজেদের লাইফের সাথে যায় এমন না। প্রত্যেকটা দেশেই হয়, মানে এদের তো যে প্রত্যেকটা দেশেই ট্যাক্স। আমি যেটা দেখলাম এর আগে, এই, আমি কানাডার কিছু প্রোডাক্ট নিয়ে দেখলাম, ওইখানে এইরকম ওদের হলো ওই স্থানীয় একটা দিতে হয়, আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হয়। যেমন আমাদের যেমন বলি ইন্ডিয়াতে, এটা সেন্ট্রাল দিল্লি একটা প্রধান, এটা সেন্ট্রাল, এবার লোকাল গভর্নমেন্ট মনে করেন এই প্রদেশে হলো, তারা একটা সেট করলো, আবার তারা একটা করলো, দুইটা মিলে আপনাকে আলাদা আলাদা কিন্তু দিতে হয়। হ্যাঁ, জিএসটি টাইপের না, ইউএস ইয়েটা তো হলো জিএসটি, তো কানাডাতে তো ওগুলো তো জিএসটি টাইপের এরকম। এইটা সেটাই গ্রুপ ট্যাক্সে দিব। আরেকটা জিনিস দেখেন, বিষয়টা বোঝাতে পারছি, মানে একটা ধারণা নেন, আমি আবারও বলি, কারণ হলো এই ধারণাটা নিয়ে আপনি যখন কাজ করবেন বা আমরা যখন করবো তখন আপনার মাথায় চলে আসবে। না, এটা তো আপনার ক্লায়েন্ট ভার্সন, এই যে এই সাইডে সাদা, এই ব্ল্যাক। আরেকটা আসেন এই যে কাস্টম ট্যাক্স। কাস্টম ট্যাক্সটা বলতে হচ্ছে এয়ার ট্যাক্স এজেন্সি ট্যাক্স পার্সনের সার্চ এনভায়রনমেন্ট হোটেল বিভিন্ন, মানে এইখানেও আপনি আপনার মতো করে বিভিন্ন রেট কাস্টমাইজ করে নিতে পারবেন। এই দেখেন এইখানে বিভিন্ন, এই আগে একটা করলাম না, কাস্টমাইজ ট্যাক্স যেটা আর নর্মাল এয়ার ট্যাক্স, এই দুটো অপশনের পার্থক্য আছে। আপনি এয়ার ট্যাক্সে আমি যখন গেছি, আমি একটা জিনিস দেখাই আপনাকে, ওই এয়ার ট্যাক্সে কিন্তু এগুলো ছিল না, ছিল না। এইখানে এজেন্সির নাম আপনার মতো করে আপনি মনে করলেন যে আমি এনবিআর নাম অন্য ট্যাক্সে, যখন আমরা মাল্টি কারেন্সির বিষয়টা আসবে তখন অন্য দেশের, তখন ওই ট্যাক্স নেমটা ভিন্ন দিতে হবে। যেমন একটু আগে কথা বললাম না, ওই লোকাল গভর্নমেন্ট আবার সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি মনে করলেন যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টকে 10% দেবেন, তারা একটা এজেন্সি, এবার লোকাল গভর্নমেন্টের এজেন্সি আলাদা। আমার হয়তো আমি আগের যে ট্যাক্স রেটটা করছি ওটা তো ধরলাম সেন্ট্রাল যেটা, এখন এখানে নাম দিবে হলো লোকাল, তাহলে কিন্তু আমি যখন গ্রুপ ট্যাক্স করব তখন ওই দুইটাই কিন্তু দেখাবে, তাই দেখাবে না?
এইটা হলো কাস্টমাইজ ট্যাক্স। কাস্টমাইজ ট্যাক্সটাও আপনি এইখানে এসে কী করতে পারবেন, যেখানে যেমন আর একটা একটু জিনিস এখানে দেখেন অ্যাড ট্যাক্সে এই প্রথম যেটা, এইখানে কিন্তু দেখেন সরাসরি এই সেম আরসি অটো দেখাচ্ছে, বাট এইটাতে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনি আরও, এখন ওই যেটা বললাম এই সেম আরসি ধরলাম ওদের সেন্ট্রাল গভর্নমেন্ট, এখন ওদের অন্য প্রদের যদি করতে হয় সেটা তো আর ওইখানে অটো দেখাবে না, তখন এসে কাস্টম ট্যাক্সে এসে ওই এজেন্সির নাম দিয়ে আপনাকে করতে হবে। হ্যাঁ, তারাও তো একটা এজেন্সি, সাব এজেন্সি হলেও তো এজেন্সি, কিন্তু আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আপনাকে দেখাতে হবে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে কতটুকু দিলেন, আবার লোকাল গভর্নমেন্টকে কত, তাদের নামও তো আপনার এই ইনকাম স্টেটমেন্টে শো না করলে তো আপনি বুঝবেন না যে ওদেরকে আমি কত টাকা দিয়েছি। সেই কারণে কাস্টম ট্যাক্সে যে ওই নামের একটা আপনাকে এজেন্সি করে নিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে? মোটামুটি একটু কঠিন মনে হবে, কোনো সমস্যা নাই, আমরা যখন প্র্যাকটিক্যালে করব তখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে আসবে। তো আমরা একটু দেখেন, আমরা যদি এখানে আর একটা নাম দিই, লোকাল গভর্নমেন্টই নাম দিই, দেখেন এই যে দেখছেন এজেন্সির নাম কিন্তু আমি এইখানে একটা ট্যাক্স নেম যখনই দিচ্ছি তখন এটা অটো চলে আসছে। এই 9 ডিজিটের বিষয় তো বলছি, এই যে ট্যাক্স স্টার্টিং ডেট যে যেমন এটা নিয়ে তো কোনো ইয়ে নাই, কতদিন পরে পরে দিবেন, এমন হতে বলে লোকাল গভর্নমেন্টেরটা আপনার প্রতি মাসও দেওয়া লাগতে পারে, এইখানে আপনি চেঞ্জ করতে পারেন, তাই না? সব যে 3 মাস পর পরই দিতে হবে তা তো না, 6 মাস হতে পারে, 1 মাস হতে পারে, সেটা চেঞ্জ করতে পারবেন। এখানেও মেথড আছে, এই যে দিস ট্যাক্স সেলসের ওই যে বলছি যে ওইটা আপনার কত হতে পারে, এখানে 12 দিতে পারেন। এইখানে একটা কথা আছে, একটু আগে আমি একটা কথা বলছিলাম না, মনে আছে? পার্সেন্ট ট্যাক্স ইজ রিক্লেমেবল। এইটার মিনিং হলো আপনি যখন পণ্যটা কিনবেন, ওই যে যেটা কেনার সময় একটা দিই, সেলসের সময় আর একটা, দুইটা অ্যাডজাস্ট হয়ে শো করবে। আপনি যদি এইটাকে ওকে করেন তাহলে পরে ওই প্রোডাক্টের আপনার পারচেজের সময় যদি 10 টাকা দেন, সেলসের সময় যদি 15 টাকা হয়, 15 থেকে 10 মাইনাস করে 5 টাকা দেখাবে, সরি 15 বা 12 যেটা, অর্থাৎ বিয়োগ ফলটা দেখাবে। যখন যদি রিটেল এটা না দিই তাহলে আর দেখাবে, তখন ওটা আলাদা আলাদা দেখাবে। সো পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল, বিষয়টা কি বুঝছেন নাকি? এটা কি হয় যারা ভ্যাট নিয়ে কাজ করেন? হ্যাঁ, মানে আমাদের ওই যে ট্যাক্স এই যে এখানে এই যে এইটাতে অটোই মাইনাস হয়ে দেখাবে, আপনাকে আর ম্যানুয়ালি কিছু করতে হবে না। এই যে 10 টাকা থেকে 12 টাকা, যেটা মানে 10 টাকা দিয়ে মাল কিনে আমি 12 টাকায় বিক্রি করলাম সেলস, 2 টাকা থাকবে, 2 টাকা উপরে থাকবে 2 টাকা যে কোনো প্রোডাক্ট 10 টাকা দিয়ে কিনে আমি 12 টাকা বিক্রি করলাম। না না, ওইটা ওইভাবে না। আমার এখানে কিভাবে হবে ভাইয়া, এটা কি হবে, আপনি হয়তো 10,000 টাকার মাল কিনলেন না, কেনার পরে হয়তো 10% দিলেন, তাহলে আসলো কত? 1,000 টাকা। 10%-এর কথা বলছে, 10,000 টাকা হতে 10% 1,000 টাকা না। এবার আপনি পণ্যটা বিক্রি করলেন 15,000, সেখানে 10% হলে কত? 150 টাকা। তাহলে পরে ট্যাক্স শো করবে 150 থেকে 100 মাইনাস হয়ে 50 টাকা, এই প্যানেলে শো করবে। বাংলাদেশে স্যার ভ্যাটে এরকম কি আছে? এটা আমার জানা নাই, তবে ভ্যাট দিয়েছে একবার, দিলাম না স্যার? হ্যাঁ, তখন সেল করার সময় তো দেখা গেছে যে আমি ওইটাই তো বলতেছি ভাইয়া, আমি এইটাই তো বলছি, একটা রিপিট পাওয়া যায়। রিবেট পাওয়া যায় না। এরাও এই যদি আপনি রিবেটই ধরেন, রিক্লেমটাকে যদি আপনি রিবেট হিসাবে চার্জ করেন তাহলে তো একই রকম আসছে। আর যে আমার ওখানে 10,000-এ 1,000 আর এখানে 15,000-এ 150, তাহলে 150 থেকে 1,000 100 মাইনাস করলে 50 টাকা শো করবে। এটা কখন করবে? যদি আপনি ওই রিক্লেমেলে টিক দেন, যদি আপনি না দেন তাহলে হবে না কিন্তু। না, ওই যে 10% বলছি, আমি 1,500-ই ও বুঝছি। হ্যাঁ, আচ্ছা 1,500 থেকে আপনি 1,000 টাকা বাদ দেন, তাহলে 500 টাকা থাকবে। এখানে বিষয়টা হলো যে আমাদের বাংলাদেশে তো
আচ্ছা। সবই হচ্ছে আপনার ম্যানুয়ালি করতে হয়। manually। ও আর ওইখানে তো মানে ওদের দেশে তো সবই অটো। হ্যাঁ হ্যাঁ দ্যাটস ওয়াই আপনি যদি আমরা যদি মানে আমি রিক্লেম করবো, যেটা রিক্লেমটা না দিলে এটা অ্যাডজাস্ট হবে হ্যাঁ, না। পুরাটা দেখাবে। পুরাটাই তাই, মানে আমারই খরচ হবে, মানে হ্যাঁ ক্লায়েন্টের এটা খরচ হিসাবেই দুই সাইডটাতে একটা খরচ এক আছে। জায়গায় খরচ হচ্ছে, এক জায়গায় আয় হ্যাঁ আসছে। তোকে সেভ দিই। এই মোটামুটি ট্যাক্সের বিষয়। ট্যাক্সের জানার কোনো শেষ নাই। পুরা 4 মাস ধরে ট্যাক্সের উপর ক্লাস নিলেও শেষ হবে না। সো এইটা নিয়ে এটার বিষয়ে আমরা প্র্যাকটিক্যালও আমরা কাজ করি নাই, আমরা জাস্ট এই সফটওয়্যারে কি আছে ততটুকুই দেখালাম। আপনারা হয়তো অনেকেই শুধু ভ্যাট নিয়েই কোম্পানিতে কাজ করেন, তারা হয়তো আরও ডিটেলস জানেন। হয়তো আপনার কাছে এটা হাস্যকর মনে হতে পারে যে কি বুঝতে পারছেন তো, আমরা শুধু এই সফটওয়্যারটা কীভাবে করতে হয় সেইটা। তারপরও আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন সে তো আপনাকে হেল্পের একটা আসবেই। এই হলো মূল ট্যাক্সের বিষয়টা আমরা করলাম। আর একটা জিনিস আমরা এখন মোস্ট ইম্পর্ট্যান্ট দেখাবো হলো চার্ট অফ অ্যাকাউন্ট, যেটাকে আপনার হলো কিভাবে আমরা করব, কিভাবে ম্যানুয়ালি করব। চার্ট অফ অ্যাকাউন্টটা কি? এইটা হেড, যে আমরা যেটাকে লেজার বলি, যেটাকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটাকে লেজার বলি না, প্রত্যেকটারই তো একটা হেড থাকে, ইনকাম হেড থাকে, ওইটাকেই চার্ট অফ অ্যাকাউন্ট বলে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা চার্ট অফ অ্যাকাউন্টগুলো তৈরি করব, কিভাবে ইম্পোর্ট করব, এই জিনিসগুলো একটু দেখাই। হ্যাঁ, রেকর্ডিং হওয়ার তো কথা। হ্যাঁ। এইখানে চার্ট অফ অ্যাকাউন্ট আছে ট্রানজ্যাকশনে। অনেকের হয়তো অ্যাকাউন্টেন্টের ভিতরেও থাকতে পারে, এখানে মাই অ্যাকাউন্টেন্ট এখানেও থাকতে পারে, আমার এখানে আছে ট্রানজ্যাকশন, আপনাদের থাকতে পারে ট্রানজ্যাকশনে। আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যাই। চার্ট অফ অ্যাকাউন্ট তো আরেকটা জায়গায় আছে, অনেক জায়গায় ওই যে ওইখানেও আছে, সেটিংয়ে আছে, থাকবে। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টে এটা কি সেম? সেম একই, মানে দুই জায়গায় আমি কাজ দুই জায়গায় করতে পারবো, কোনো সমস্যা নেই। কালেকশন যদি আমি করি কোনো কারণ অটো সবই চেঞ্জ হয়ে যায়, একই একটা করলেই হবে। চার্ট অফ অ্যাকাউন্টটা এটা কিন্তু বুঝতে হবে, বোঝা লাগবেই, কারণ এটা কি আমরা লেজার করি না যে রেন্ট এক্সপেন্স একটা হেডে দেই, অফিস এক্সপেন্স একটা হেডে দিই, বিভিন্ন যে হেডগুলো আছে ওইগুলোকে চার্ট অফ অ্যাকাউন্ট বলে। এখানে আমরা একটা ম্যানুয়ালি করি। এই যে আমি ওইখানে যাওয়ার পরে যে ডান সাইডে আছে দেখেন, এইটা আছে নিউ, পাশে আর একটা অপশন আছে, ওইটা পরে দেখাই, নিউ করি আমরা। এই হলো এইখানে। এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো অ্যাকাউন্ট টাইপটা কোনো সময় ভুল করা যাবে না। অর্থাৎ এইটা কি এক্সপেন্স, এইটা অ্যাসেট, লাইবিলিটি অর রেভিনিউ হতে পারে। অর্থাৎ এইটা আপনি যদি কোনো এক্সপেন্সকে অ্যাসেটে করে ফেলেন তাহলে কি আপনার হিসাব ঠিক হবে? সো এইটা অ্যাকাউন্ট টাইপটা কখনো ভুল করা যাবে না। আমি একটা করি, জি হ্যাঁ, এডিট করা যাবে ভাই। আপনি যখন 500 চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তখন আপনার মাথা ঠিক থাকবে, মানে এডিট করা যাবে না, কোনো কিছুই অসম্ভব না, মানে কোনো কিছু করা যাবে না এমন না। তাই এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যাতে এখানে ভুলটা না হয়। তখন দেখা যাবে যে আপনি ওটা খুঁজেই পাচ্ছেন না। তো আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি। থ্রেড আসে না? হ্যাঁ 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 হ্যাঁ, সবই করা যাবে ভাই, যাবে যাবে, অসম্ভব, প্রত্যেকটা জিনিসই করে, এডিট বলেন, এটা বলেন, সেটা সবই করা যাবে। ওটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এখন একটা ব্যাংকের নামে একটা অ্যাকাউন্ট করবো, তো অ্যাকাউন্ট টাইপ ক্যাশ অ্যাট ব্যাঙ্ক অ্যান্ড ইন এই এর টাইপে দিব, ডিটেলসটা অটো চলে আসবে, এখানে আমাদের কিছু করার নাই। এইটা আপনি যে কোনোটা দিলেও সমস্যা নেই। আর এইটার নাম থাকবে, এখানে আপনার নাম চেঞ্জ করতে আমরা মনে করি HSBC ব্যাংকের নাম দিই। হুম, HSBC চেকিং অ্যাকাউন্ট। কি
ক্যাশ অ্যাট ব্যাঙ্ক অ্যান্ড ইন হ্যান্ড নাই বা ক্যাশ ইকুইভ্যালেন্ট নাই, ওইটাই দেন, ওইটাই। আমি একটা ব্যাংকের নামে চার্ট অফ অ্যাকাউন্ট খুলছি, ডেসক্রিপশন আপনি দিতে পারেন কবে খুলছেন কি, এটা দিয়েন। এই সাব অ্যাকাউন্টটা আমাদের এটা কি, আমরা যখন একই হেডের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট রাখবো, এমন হতে পারে আপনার হলো অফিস এক্সপেন্স, অফিসে সেটা প্রধান রেখে অফিসে যতগুলা খরচ আছে সবগুলা সাবহেড করতে পারেন। এমন হতে পারে আপনার পেরোল, পেরোল বলতে আমাদের যে স্যালারির যে বিষয়টা, হ্যাঁ, পেরোল একটা হেড করে ওই হেডের আন্ডারে আপনার পেরোলের যতগুলো আছে সেটা রাখতে পারেন। সেটা জাস্ট এইখানে ক্লিক করে ওই হেডটা এখানে দিলেই হবে। আমি মনে করেন এইচএসবিজি চেক অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে আমি মনে করতেছি ওই ব্যাংকে আমার আরও 5টা অ্যাকাউন্ট আছে, তখন আমি এর আন্ডারে ওই 5টা অ্যাকাউন্টকে রাখবো। লিঙ্ক মানে যখন ব্যালেন্স শিটে শো করবে তখন এইচএসবিসি অ্যাকাউন্ট নিচেই দেখাবে হলো আপনার হলো ওই সাব অ্যাকাউন্টগুলো দেখাবে। এটা কিভাবে করবেন, জাস্ট আপনি যার আন্ডারে দিবেন তার এইটাকে এখানে একটা সিলেক্ট করে দিলেই হবে। সাব অ্যাকাউন্টে কি বুঝতে পারতেছেন? মানে মূলত আপনি মনে করেন মাদার অ্যাকাউন্ট একটা থাকবে, আমার যে মাদার অ্যাকাউন্ট যেটা থাকবে সেইটাকে আমার এইখানে এইটা ওকে করে এইখানে দিলেই বাকিগুলো সাবহেড হয়ে যাবে। এখন এমন হতে পারে যেমন আমরা একটা ফার্নিচার ফিক্সচার বা ফিক্সড অ্যাসেট অথবা আপনি বিল্ডিং, এবার বিল্ডিংয়ের নিচেই আপনি দিতে চাচ্ছেন হলো ডেপ্রিসিয়েশনটা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা, তখন ওই সাবহেড করে ওই বিল্ডিংয়ের যে কোডটা থাকবে ওই কোডটা বা নামটা এখানে সিলেক্ট করে দিলে ওর আন্ডারে চলে যাবে। হ্যাঁ, কারেন্ট অ্যাসেট, জি 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 জি, ক্যাশ ইন হ্যান্ড, এই যে আমার যেটা ওরা অটো সেটা সেট করে দিছে, এইটা হলো কারেন্ট অ্যাসেটের আন্ডারেই থাকবে। আপনার যখন ব্যালেন্স শিট আসবে তখন ওইখানেই থাকবে যে ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটের আন্ডারেই থাকবে। এটা কুইক বুক তো অটো করে দিছে, এগুলো প্রয়োজন অনুসারে আপনাকে চেঞ্জ করতে হবে। এটা কারেন্টই যে আপনি এই যে আপনি এইখানে দেখেন এই যে কারেন্ট অ্যাসেট, আপনি এটা ইয়ে করে এই নামটা চলে গেল আবার, হ্যাঁ নাম এটা সেভ করি নাই তো, আচ্ছা এই যে কারেন্ট অ্যাসেট আপনি এইখানে নাম দেন, আমারটা চলে গেছে এইচএসবিসি। আপনি এই যে ক্যাশ অ্যান্ড ক্যাশ, এটা কারেন্ট অ্যাসেটের অ্যাঙ্গেলে কুইক বুক অটোই আছে, এটা অটোই আমার কারেন্ট অ্যাসেটই শো করবে। আপনার ব্যালেন্স শিটটা করি, আপনারা একটু রাখে জাস্ট সেটিংগুলো একটু দেখেন, যখন ব্যালেন্স শিট দেখাবো আপনাদেরকে তখন দেখবেন এইটা সবার উপরেই আছে, কারেন্ট অ্যাসেটেই থাকবে। সাবহেডটা বোঝা গেছে? তাহলে আমরা এই চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট টাইপটা মাথায় রাখবেন, যে আপনি যেটা আপনি কিন্তু প্রচুর চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে কাজ করতে গেলে, মনে করেন যে এইটা আপনি ঠিক রাখবেন। নতুন নতুন বিভিন্ন খরচের হেড আসবে, সেটা আপনাকে করতে হবে। আমরা সেভ দেই। আর কিছু চার্ট অফ অ্যাকাউন্ট অটো এখানে থাকবে, এই যে কুইক বুকে অটো দিচ্ছে, হ্যাঁ সেটা এইটা এমন হতে পারে যেটা মিলবে সেটা তো আর আপনার সেভ নিবে না, অলরেডি যেটা থাকবে সেটা কিন্তু আর নিবে না। হ্যাঁ। আচ্ছা, আমরা যেটা একই ইম্পোর্টটা দেখাই, ইম্পোর্ট বলতে বোঝাচ্ছে যে আমার যখন আপনি অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট বারবার একটা না করে জাস্ট এই ওদের যে ফরম্যাটটা থাকবে ফরম্যাটের সাথে আপনি ইম্পোর্ট করতে পারবেন। থাকবে না আপনার এমন হতে থাকে যে 300 চার্ট অফ অ্যাকাউন্ট, আপনি একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে, এক্সেল শিটে সাজায়ে আপনি একবার ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু কাজটাকে আপনার ইজি করবে, টাইম কম হবে। সেই ক্ষেত্রে এইখানে একটা থিওরি মনে রাখেন, শুধু কুইক বুকে না, যত সফটওয়্যার আছে প্রত্যেকটা কিন্তু নিজস্ব কিছু নিজের স্টাইল আছে, ওর স্টাইলের বাইরে যাওয়া যাবে না। আপনি
এই সফটওয়্যারে যত কিছুই আপলোড দেন, ও যেভাবে বলবে আপনাকে সেভাবে দিতে হবে, তাই দিতে হবে। ওই কারণে প্রত্যেকটা জিনিসই ওরা ফরম্যাট দিয়ে দিবে, যে এই যে যেমন আমার এখানে আছে ডাউনলোড স্যাম্প, অর্থাৎ ওরা বলে দিচ্ছে যে আপনি এই ফরম্যাটে সাজায়ে আপনি আপলোড করেন। হ্যাঁ, আপনাকে এই ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। আবার কেউ এইটাই আপলোড করে দিয়েন না, এইটাই কিন্তু আবার আপলোড করে দেবেন, এটা স্যাম্পল ফাইল দেখাচ্ছে। এই যে অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই। আমি সেটা, এটাকে একটু ডুপ্লিকেট করি। আমাদের সেটিংয়ে যাই। এই যে অনেকেরই অ্যাকাউন্ট নাম্বার আসবে না, এই সেটিংয়ে যেয়ে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, আমার ওইখানে কিন্তু যখন ম্যানুয়ালি চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করছি সেখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আসছিল, আসে না। কারণ কি, এই যে এখানে অফ করা আছে। আমি একটু ইয়ে দেখাই আপনাকে। এই যে আসছে না, এই নাম্বারটা কিন্তু তখন ছিল না, ছিল। এখন কোশ্চেন হলো এইটা আপনাকে দিতেই হবে। এইটা হলো ওর আইডেন্টিটি। আপনার কত নাম্বার, এখন তো আপনার ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা তো আর মনে থাকবে না, বাট আপনি কিন্তু অনেকেই এত প্র্যাকটিস করে যে কোড নাম্বার মনে থাকে, কিন্তু এইখানে আপনি কয়টা ডিজিট দিবেন এটার কিন্তু ধরা বাঁধার নিয়ম নাই। যে আপনি 6টা দিবেন, কেউ 4টা দেয়, কেউ 6টা দেয়, কেউ 7টা দেয়। আমি এইটা নিয়ে আমার কাছে আমি কিছু পাই নাই। এখন আপনার ক্লায়েন্ট যেটা বলবে, আমি কতদিন এক ক্লায়েন্টের কাজ করি, সে আমাকে বলছে 7টা দেবে। তা আমি আবার কুইক বুক 6টা দিচ্ছি এর আগে, জেরোতে আবার 4টা, মানে পরে যেটা আপনাদেরকে দেখাবো ওইখানে 4টা। সো আপনার ক্লায়েন্টই বলে দিবে যে আপনি কয় ডিজিট ইউজ করবেন। তবে স্ট্যান্ডার্ড হলো 6টা রাখাটাই বেটার। আর এইখানে একটা ইয়ে আছে, যেমন হলো আপনি অ্যাসেটকে কত দিয়ে শো করবেন অথবা লাইবিলিটিকে কত দিয়ে শো করবেন, এরকম। এই ক্ষেত্রে আমরা যেটা করি, অ্যাসেটকে 1 দিয়ে শুরু করি, লাইবিলিটিকে 2 দিয়ে শুরু করি, ঠিক আছে। কোড আপনি যে 1 দিয়ে করবেন এই বিষয়ে কিন্তু আমি বলি নাই, মানে আমরা যেটা প্র্যাকটিসে করে থাকি বা যেটা দেখছি, আপনি অ্যাসেটকে 1-এ রাখতে পারেন, লাইবিলিটিকে 2 রাখতে পারেন। আপনি যখন চার্ট অফ অ্যাকাউন্ট খুঁজতে যাবেন তখন 2-তে একবারে চলে যেয়ে আপনার ধারণা আছে যে আমি সমস্ত কিছু লাইবিলিটিগুলোতে 2-তে রাখছি, 2-তে চলে যেতে পারেন। তারপরে আছে ইকুইটি মানে 3 নম্বরে রাখতে পারেন। 4 নম্বরে হয়তো কস্ট অফ গুডস সোল্ডকে রাখতে পারেন। আর 5, 6, 7 এগুলাকে এক্সপেন্স হিসেবে রাখতে পারেন, বা 5টাকে আপনি রেভিনিউ রাখেন, 6, 7, 8 এগুলাকে আপনি এক্সপেন্সে রাখতে পারেন। আমার কথা কিন্তু যেটা আপনি রাখবেন, অ্যাসেটকে 1 রাখলেন, করলেন, এবার লাইবিলিটি আরেকটাকে 1-এ ঢুকে যায়, তাহলে কিন্তু হবে না। আপনি যেটাই করেন সেইটাই যেন সবসময় ওইটাতে রাখেন। আমার কথা কি বুঝছেন? মানে আপনি যদি অ্যাসেটটাকে, যেমন আমি এখানে ক্যাশ, এখানে যদি 10001 করি এবং অ্যাসেট যত আছে সবগুলো 1 দিয়ে শুরু করব। এবার আপনি 1 দিয়ে করার পরে কোনো একটা এক্সপেন্সকেও আপনি 1 দিয়ে শুরু করলেন, তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না। এইটা কিন্তু আপনাকে তখন ক্লায়েন্ট ধরবে যে ভাই আপনি এই কেন। আমি যখন ক্লায়েন্টকে কোশ্চিন করলাম যে আমি কোন নাম্বার দিব, বলছে আপনি সুইটেবল নাম্বার দেন। তার মানে সুইটেবল নাম্বার বলতে কথার ভিতরে তো মারতে আছে, তার মানে ও আগে কি দিচ্ছে তার উপরে বেস করে আমাকে দিতে হচ্ছে। অর্থাৎ আমি পরে দেখলাম যে ও এইগুলাকে 4 দিয়ে শুরু করছে, তা আমি 4 দিয়ে লাস্টের সংখ্যাটা চেঞ্জ করে দিলাম,
আগে হয়তো একটা আছে 25, আমি 26 দিয়ে করলাম, কিন্তু শুরুটা কিন্তু ফ্যাক্টর। তাহলে কি নাম্বার নিয়ে কোনো কোশ্চেন থাকবে? এটা কিন্তু মাথায় রেখে, বুর্জির উপরে আপনাকে যদি বলে ভাই আপনি দেন, অ্যান্ড আপনি যখন দিবেন তখন অবশ্যই অ্যাসেট যদি আপনি 1 দিয়েই শুরু করেন, অ্যাসেটকে 1-এই রেখেন, এক্সপেন্সকে আবার 1-এ দিয়েন না। হয়তো কিছু আবার এক্সপেন্স দিলেন, কিছু আবার অ্যাসেট দিলেন, তাহলে কিন্তু মিক্সড হয়ে যাবে। কোনটা? না, আপনি যখন হলো অ্যাসেটগুলা 1 দিয়ে শুরু, মানে 1 দিয়ে 6টা ডিজিট দিবেন। 10, যেমন 100 লাস্টে 1 দিছে, এবার আর একটা অ্যাসেট খুললে 1002 দিবেন, ওই সিরিয়ালে থাকবে, অর্থাৎ প্রথমটা ঠিক রেখে আপনি কাজটা করবেন। ক্লিয়ার? ও, যেটা বলতেছিলাম যে ইম্পোর্টের বিষয়টা শুধু যে চার্ট অফ অ্যাকাউন্ট তা না, অনেক কিছু আপনাকে ইম্পোর্ট করতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্ট করতে হবে, ক্লায়েন্ট অনেক সময় পিডিএফ ফর্ম দিবে, মানে এইটাই তো কমিউনিকেশনেই তো যত কিছু আপনি ইম্পোর্ট করেন আর যেটাই করেন সেইটা ওদের ফরম্যাটের বাইরে যাবেন না। যদি বাইরে যান ওটা নিবে না ওরা, তখন আপনি সারাদিন বলে ভাই আমার ইম্পোর্ট নিচ্ছে না, দেখবেন আপনি ওই ওদের ফরম্যাটটা চেঞ্জ করে ফেলছেন। আরেকটা জিনিস আমি বলি, এই ফরম্যাটের বিষয়ে এই উপরে এই হেডিং অর্থাৎ কলাম কখনো চেঞ্জ করা যাবে না। আপনি এইগুলা চেঞ্জ করতে পারেন, এইগুলো আপনার চেঞ্জের অধিকার আছে। আমার এইখানে মনে করেন নামটা দিয়ে আপনি করতে পারেন, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেলস টাইপ, আপনি প্রত্যেকটা, বাট এইখানে আপনি মনে করলেন অ্যাকাউন্ট নাম্বারটা আগে পরে দিই, চেঞ্জ করে যে একটু করি, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ ওদের ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। কথা কি? না, এটা চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, এটা কোডগুলো। আর অ্যাকাউন্ট নেম বলতে কি, কোন খরচ সেটা, যে এমন হতে পারে অফিস এক্সপেন্স হতে পারে, ডেপ্রিসিয়েশন হতে পারে, বিভিন্ন থাকে না। জি ভাই, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট নাম্বারটা চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট একটু আগে বললাম না, ওইটা। হ্যাঁ, এই অ্যাকাউন্ট নেম বলতে কি ধরনের অ্যাকাউন্ট, মানে ক্যাশ কিনা বা যে একটা নাম দেই না আমরা, টাইপ তো আমরা জানি এটা কি, অ্যাসেট না এই ধরনের। ডিটেলস টাইপ, ওই যে ওইখানে যেটা দেখালাম ডিটেলস টাইপ। আপনি যদি এই দুটো কিছু নাও দেন সমস্যা নেই, এরা আপলোড নিবে, জাস্ট এই হেডিংগুলা। হ্যাঁ, এই হেডিংয়ের নাম্বারের উপরে আপডেট নেয়, কিন্তু এইটাকে সরাই এইদিকে, এইটাকে সরাই এইদিকে, এইভাবে করলে কিন্তু নিবে না, ওর ফরম্যাটের বাইরে। কোনটা? লেজার অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নাম না, অ্যাকাউন্ট নেমে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্ট, এই যে আপনারা একটা দেখে নিতে পারেন, এই যে নিউতে আমরা করলাম না সেটি, এই যে এখানে আপনার প্রয়োজনে এইটাকে, এই যে অ্যাকাউন্ট টাইপ কোনগুলো গেছে, এটা কি অ্যাসেট না এটা এক্সপেন্স কি, আর একটা কি ছিল ওখানে, ডিটেলস টাইপ, এইটা দিবেন। আর নেম বলতে ওটা কি, নাম কি, সেই নামে তবে এটা, যেমন হলো এটা অফিস রেন্ট, তাহলে অফিস রেন্টটা নিশ্চয়ই অ্যাকাউন্ট টাইপটা এক্সপেন্স হবে, তাই হবে না? এইভাবে আপনি সেট, না, অটো নিয়ে নেবে, আপনার জাস্ট ইম্পোর্ট করলে হবে। যেমন আমি একটু দেখাচ্ছি, এটা আমার কাছে একটা সেটিং দেওয়া আছে, আমি দেখি আমার কাছে আগে ইয়েগুলো আছে কিনা। এখানে নাই।
আপনাদের ওই যে আমাদের ইউটিউবে যে ভিডিওটা দিছি দেখতে সমস্যা হয়নি তো? অনেক সময় ফ্যানের কিন্তু সাউন্ড হয়, ওটা আসছিল, পাইছিলেন সবাই ভিডিওটা? সাউন্ডটা একটু কম ছিল, সাউন্ডটা একটু কম ছিল। সাউন্ডটা কম ছিল না? ভয়েসের সাউন্ড আপনার ভয়েসের আমার ভয়েসের সাউন্ডটা কম ছিল। সাউন্ডটা কম ছিল, পরে আবার ঠিক আছে। আচ্ছা, চারটা বলুন। আমি এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ? এই যে আপনার তাহলে ম্যানুয়ালি কীভাবে করবো এই নিয়ে তো কোনো কোশ্চেন থাকার কথা না। এবার ইম্পোর্টে যাই, এই ইম্পোর্টে যেয়ে আমি আবারও বলছি আপনারা অবশ্যই ওদের নিজস্ব ফরম্যাট থেকে বাইরে যাওয়া যাবে না। আমি ব্রাউজারে যেয়ে আমি একটা ডাউনলোড দিলাম, এইখান থেকে নেই চার্ট অফ অ্যাকাউন্ট। এই যে যাদের মিলবে না তাদের এই যে এইভাবে কিন্তু হলুদ দেখাবে না, তারপরে এই নেক্সট, এই ডান্স এই নিচের দিকে যে নেক্সট, হ্যাঁ আবার এই দেখেন আমার কিন্তু এই যে আমার যেগুলো আছে, হ্যাঁ আমি কিন্তু নাম্বারই যে 4টে ইউজ করছি, আপনি ইচ্ছুক ইউজ করলে আপনার মতো করে বারবার বলছি আপনি 4টা 6টা, বাট যেটাই করেন এটা ফরম্যাটে রেখেন, এক্সপেন্সেরগুলো একসাথে রেখেন। আর এইখানে যে রেড হয়ে আছে কারণ কি, এই দুটো অলরেডি এখানে আছে, যেটা থাকবে সেই নামে তো আর ডাবল নিবে না, এই দুইটা তাহলে ওখানে এই যাবেও না। এখানে দেখেন এখানে রেড, এই দুইটা নিবেও না, মোট 7টা না। এই যে এই দেখেন এখানে চলে আসবে আমাদের এই যে যেগুলা করলাম, হ্যাঁ 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে? এইভাবে চলে আসছে না? এখন আপনি মনে করলেন যে এটা আমার একটু এডিট করা দরকার, হতে পারে, তো আপনি এটা সিলেক্ট করেন, পরে রাইটে যান, এই যে এডিট। আবার যদি মনে করেন এডিটে যাই, এডিটে দেখেন এইখানে যে আপনার 711 আছে, আপনি মনে করলেন এটা আমি 6টা ডিজিট করতে পারেন। আপনি যদি এটাকে সাব হেডে দিতে চান সাব হেডে দিতে পারেন। সাব হেড সম্বন্ধে বলে দিচ্ছি যে এটা কী জিনিস, এটা বিভিন্ন আছে। আপনি মনে করলেন যে এটা আমি ভুলে হবে অ্যাসেট, আপনি এক্সপেন্সে দিচ্ছেন, সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? আরেকটা জিনিস আপনি দেখেন, আরেকটা জিনিস আপনি মনে করলেন যে এই হেডটা আমার, জি এই কোশ্চেনটা একটু যেরকম আমরা যদি ধরেন যে অ্যাসেট আমি 001 দিয়ে শুরু করব, এখন আমি যখন ওটা এডিটে যাব তো অ্যাসেটের যে কোনো নাম্বারই দিতে হবে, ওখানে তো আর অন্য কোনো নাম্বার দিলে ওটা অ্যাসেটের ভিতরে যাবে না। মানে যাবে না বলতে আপনার খুঁজতে সমস্যা হবে, দেখতে খারাপ লাগবে। আপনি যখন ব্যালেন্স শিট হবে, একটা হলো একটা 11 আছে আর একটা 7 আছে, তা দেখতেও কিন্তু অড লাগবে, তাই না? বিষয়টা এই তাছাড়া কোনো সমস্যা নাই। এডিটটা তো আবার এখানে আরেকটা যেটা বলতেছিলাম যে আপনি হয়তো মনে করতেছেন এই এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমি ভুল করে ফেলছি, হতে পারে, বা এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমার লাগবে না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে মেক ইনঅ্যাক্টিভ করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছে? আপনার অনেক চার্ট অফ অ্যাকাউন্ট আছে যেখানে মনে হয়েছে যে আমার এইটা লাগবে না। আরেকটা কথা বলি, কুইক বুকে চার্ট অফ অ্যাকাউন্ট বলে এগুলো ডিলিট করা যায় না, এটা ইনঅ্যাক্টিভ করা যায়, আপনি হাইড করে রাখা যায়, এটাকে আবার ইনঅ্যাক্টিভ মানে ডিলিট করতে পারবেন না। তো আপনার যদি মনে হচ্ছে যে আমার এই অডিট ফিটা আমার দরকার না, আমার এখানে এমন হয়েছে, খুঁজতে গেলে তো অনেক হয়, তখন আপনি ভাবতেছেন, অথবা আপনি দুইটা করে ফেলছেন, তো আপনি একটা হাইড করে রাখতে পারেন, জাস্ট মেক ইনঅ্যাক্টিভে গেলেই হবে। এটা আপনি দেখেন, ইয়েস, জাস্ট ইয়েস দেন, এটা কিন্তু চলে গেছে, এখানে গেছে না? ওটাকে তো 711 ছিল না? হ্যাঁ, মানে এটা আপনি এখনও মনে হতে পারে যে আমার এটা আবার দরকার, হতে পারে না, সেটা আপনি ব্যাকও করতে পারবেন। এই যে জাস্ট এই যে সেটিং,
এই যে নাম্বারগুলো আরেকটা জিনিস একটু দেখাই, একটু একটু একটা বড় সমস্যাটা কি জানেন, এই কুইক বুকের এমন এরা তো পারলে প্রতি মাসে মাসে আপডেট হয়। আমি এখন যেখানে দেখাই যাচ্ছি পরে আমি 15 দিন যা দেখি ওইটা ওখানে নাই, খুঁজতে খুঁজতে মনে হয় কি গেল কোথায়। হ্যাঁ, যাই হোক, আরেকটা কি যে দেখাতে চাচ্ছিলাম, ও হাইটের বিষয়টা। এইখানে আসেন, এইখানে এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ কোথায় একটু খেয়াল করেন আপনি। ওই আমরা একটা 711 দিয়ে একটাকে হাইট করলাম না, এখন ওইটা আপনার দরকার যাবেনই যে গিয়ার আইকন দেখছেন, এই গিয়ার আইকনের যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ এইটা জাস্ট ওকে করেন। করার পরে দেখেন আপনি ও আসছে কোথাও, এই যে মে আছে না, তারপরে এটাকে মেক অ্যাক্টিভ করে দিলে ও চলে আসবে। এই যে চলে আসছে না, এই যে ছেলে, এই যে আসছে, ঠিক আছে। আচ্ছা দেখাচ্ছি, আপু বলেন কি বলতে চাচ্ছেন আপনি। আমার এইটাকে আমরা কি করলাম, এটাকে সিলেক্ট করে আমি মনে করলাম প্রথমে যে এইটা আমার দরকার নাই, আমি গেলাম মে ইনঅ্যাক্টিভ, ইয়েস। এরপরে আপনি ভাবলেন যে এটা আমার আবার দরকার, তখন জাস্ট গিয়ার আইকনে যাবেন, এই যে এইটা সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে এইখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভ না, এটা আপনার অফ করা থাকবে, জাস্ট অন করে দিবেন। এটা অন করে দিলে দেখবেন ওইটা চলে আসবে, দেখেন এইখানে হ্যাঁ, এই যে আসছে না, এটাকে জাস্ট মেক ইনঅ্যাক্টিভ, হ্যাঁ এটা চলে আসবে। আবার এই যে এইগুলা তো নাম্বার যদি দিতে চান আপনার একবারে নাম্বারগুলোও দিতে পারবেন, এই জাস্ট এই যে পেন আইকনে যেয়ে এইখানে যত নাম্বার আপনি ইচ্ছা করলে এই যে এইগুলো আছে, বাকিগুলো আপনি একটা একটা করে আপনি যেমন নাম্বার নিয়ে আমি আবারও বলি কোনো ধরাবাঁধা নিয়ম নাই, বাট আপনাকে একটা ফরম্যাটে থাকতে হবে। আপনি যদি মনে করলেন যে আমার সমস্ত অ্যাসেট 1 দিয়ে শুরু করব, তাহলে অ্যাসেটগুলোকে আপনি 1-এই রেখেন, বুঝতে পারছেন। যেমন আমি এটাকে 1 দিয়ে করলাম, 1 আমি 4, যদি ওই কোডটা আপনার লেজারে যদি মনে হয়, লেজারে যদি, হ্যাঁ হ্যাঁ, না সিরিয়ালটা ওইটা ফ্যাক্টর না, যে 7011 7012 ওইটা ব্যাপার না, শুরুর ওয়ার্ডটা এই 7টা মানে শুরুটা ফ্যাক্টর। হ্যাঁ শুরুটা ফ্যাক্টর, আমি বারবারই বলছি শুরুটা। হ্যাঁ, যে 7 দিয়ে আমি মনে করলাম 7 দিয়ে আমার এক্সপেন্সগুলো হবে, আপনি 1 দিয়ে আমার হলো অ্যাসেটগুলো হবে, দিতে পারেন, এটা নিয়ে তো সমস্যা নেই। আর সিরিয়ালে দিলে তো আপনার যেমন ব্যালেন্স শিটে তো ইয়ে হবে না, ওইগুলো সবই যে সিরিয়ালে থাকবে তা তো না, না না এই ব্যালেন্স শিটের ইনকাম স্টেটমেন্টে তো থাকে, ইয়েতে ইনকামে তো ইনকাম প্রফিট লসে তো থাকবে। তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট কি আমরা আগাবো, এটা নিয়ে তো কোনো কোশ্চেন। হ্যাঁ তাই তো করলাম আমি তো, ওই যে আপনি ইচ্ছা করলে এখানে ডাউনলোড দিতে পারবেন, এই যে এখান থেকে যেখান থেকে ডাউনলোড দেবে, আপনি এক্সেলে করে আপলোডই দেখালাম না একটা, আপলোড কিভাবে করবেন, আপলোড করে তো এগুলো আসছে, না না এরপরে আপনি যদি মনে করেন এডিট করবেন কোনোটা, অথবা আপনার এমনও হতে পারে নাও আসতে পারে, এটা যে কোনোটা করতে পারেন, এডিট করতে পারবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সেটাও তো দেখালাম, কিভাবে আপনি ব্যাক করবেন সেটাও দেখালাম। মানে বিষয় স্যাম্পল দিয়ে স্যার, জি একটু যদি সামারাইজ করি, মানে বিষয় স্যাম্পল দিয়ে বল, এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমি ওই সিঙ্গেলি একটা একটা করে এন্ট্রি করে নিতে পারবো, জি আবার আমি এক্সেলে একসাথে ওর ফরম্যাটে করে আপলোড করব। জি এটাই, আপনি যখন হলো অনেক হবে তখন একটা একটা করে করতে গেলে তো অনেকগুলি হয়, অনেকই হয় জেনারেলি, একটা একটা করে তো সমস্যা অনেক, সেগুলা এক্সেলে করে আপনি আপলোড করতে পারবেন, তাই না। আবার যদি মনে করেন আপনি সময় আছে আপনি একটা করেও করতে পারেন, সেইটা দেখাইছি।
পাশাপাশি কিভাবে সাব হেড করবেন সেটাও তো বলছি, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। এটা নিয়ে কী বলছিলেন আপু আপনি? আমার একটা জায়গায় ড্রাইভে করা ছিল, ওখান থেকে ডাউনলোড করে নিলাম। আপনার তো যখন করবেন তখন আপনি আপনার ডেস্কটপে ইয়েতে কি বলে এক্সেল শিটে করে আপলোড করবেন। আমি তো ওইটাকে আপনাকে দিয়ে দিব, আপনি কি কি আপলোড করবেন সেটা তো দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আপনাদের মতো করে বলতে কি আপনি ভুলেও হেডিংটা চেঞ্জ করবেন না। হ্যাঁ, পোর্টগুলা তো আমি তো বলে দিচ্ছি যে এর কোনো ইয়ে নাই, বাট আপনি যেটা ইচ্ছা আপনি একটা জায়গায় থেকে। ক্লায়েন্ট কি করে, ওরা হলো পিডিএফ দেয়। আমরা যখন ব্যাংক রিকনসাইল করব তখন দেখাবো ওই পিডিএফটাকে আপনাকে এক্সেলে কনভার্ট করে করতে হয়, করে তারপরে করতে হবে, আপলোড করতে হবে। অনেক সময় এলোমেলো থাকবে, আপনাকে ধরেই নিতে হবে। মানে অসুস্থ না হলে তো আর ডাক্তারের কাছে আমরা যাই না। এটা টাকা কেউ কাউকে এমনিতে দিতে চায় না, চাই না কি? ও যখন বিপদে পড়বে তখনই আপনার কাছে আসবে। সো আপনাকে ওকে আপনার মতো করে ওকে সার্ভিস দিতে হবে। যেহেতু আমি একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে কিছু কাজ বাড়তি দিই, যেহেতু 2-3 সপ্তাহ 1 সপ্তাহ বন্ধ থাকবে, এইটা দেখালাম, এইটা নিয়ে। হ্যাঁ এইটা নিয়ে, জি হ্যাঁ, নেক্সট সপ্তাহে কোনো ক্লাস হবে না, পরের সপ্তাহ হবে না। ওই কারণে আমি কিছু একটু এই একটা চার্ট আর একটা এই নিয়ে কোনো কোশ্চেন নাই, এটা আগাই। হ্যাঁ আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখা হলো যে প্রোডাক্টগুলো থাকবে আপনার ক্লায়েন্টের, ওর যে বিজনেসই হতে পারে, তাদের তো একটা প্রোডাক্ট থাকবে। ওই প্রোডাক্টটা আমরা কিভাবে ম্যানুয়ালি অ্যাড করব, ইম্পোর্ট করব, এইটা একটু দেখি। এইটাতে যাবেন হলো সেলসে, আগেরটা ছিল ট্রানজ্যাকশনে চার্ট অফ অ্যাকাউন্ট, আর আমরা এখন সেলসের এটা দেখব প্রোডাক্ট সার্ভিসে। আচ্ছা, তার আগে আর একটা জিনিস একটু দেখাই আপনার এখানে সেলসে। কাস্টমারও তো আমরা জানি, আমরা যার কাছে পণ্যটা বিক্রি করব, এইটাও, এটা আমি আর ওইভাবে দেখাচ্ছি না, আমি জাস্ট একটু আপনাকে ইয়ে করে, আমরা এর আগে যে চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করলাম না, এইটা ঠিক তেমনই আপনিও ম্যানুয়ালি করতে পারবেন। এই যে ইম্পোর্ট কাস্টমার, অ্যাড ম্যানুয়ালি, দুটো অপশনই থাকবে। এইখানে কিচ্ছু না, জাস্ট এই যে ইয়ে আছে না স্টার মার্ক করা, ক্লায়েন্টের নাম দিবেন, ওনার নাম কি সেইটা দিবেন, আর বাকি তথ্যগুলো আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন, বাট ক্লায়েন্টের নাম তো দিতেই হবে। এটা কোনটা? কাস্টমার, আমরা যার কাছে পণ্য বিক্রি করব, তাদেরটাও আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন, পাশাপাশি ইম্পোর্টও করতে পারবেন। ম্যানুয়ালি সেটের সময় এই যে বিভিন্ন তথ্য আছে, টাইটেল, ফার্স্ট নেম, মিডল নেম ইত্যাদি ইত্যাদি, ইমেল, ফোন নাম্বার, এগুলো থাকলে আপনি একটা একটা করে দিবেন। আবার যদি মনে করেন এইটাকে আপনি ইম্পোর্ট করবেন, ঠিক তেমনই যে ইম্পোর্ট অপশন, এইখানে যে ওদের এই স্যাম্পল ফাইলটা ডাউনলোড করে আগের মতোই চার্ট অফ অ্যাকাউন্ট, ওইখানে আপনি কিন্তু হেডিং চেঞ্জ করা যাবে না, পারবেন না? এই এই লিস্টটাও আমি দিয়ে দিব আপনাদের। কি এটা কি দেখানোর দরকার আছে? কাস্টমার কিভাবে আপনি ম্যানুয়ালি অ্যাড করবেন, ইম্পোর্ট করবেন, এটা পারবেন না? জি ভাই, হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট যেভাবে আমরা করলাম না, একই রকম। এইখানে কোনো সিরিয়ালের অপশন নাই, না এটাতে কোনো, জি এটাতে কোনো সিরিয়ালের অপশন নাই। চার্ট অফ অ্যাকাউন্ট হলো লেজার, তো ওর একটা নির্দিষ্ট ইয়ে থাকে, এইখানে জাস্ট ক্লায়েন্টের নাম থাকবে, নামটা আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। অপশনটা কোথায় আছে? এই যে বলি সেলসের মাঝে, এই যে সেলসের যে কাস্টমার,
আমি একটা অন্তত করি, না হলে বলবেন যে ভাইয়া ফাঁকি দিয়ে চলে গেছে। অন্তত একটা দেই, জাস্ট হলো আমি ধরে দিই মিস্টার, হচ্ছে ম্যানুয়ালি তো হ্যাঁ ম্যানুয়ালি, এই জাস্ট একটা। আর যদি আমার এই বাকি তথ্য থাকে আপনি দিব, না থাকলে না দিব। এইবার আসেন এইখানে আপনি এই নিউ, এইখানে যান, এই আছে এডিট আছে এইখানে, এইখানে মেক ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ, ওইটা আমরা আপনি করতে পারবেন, এই একই সিস্টেমে আপনার আসবে। ওর এটা ইনভয়েসটা আমরা যখন করব ওইটা আমরা দেখাবো। এইখানে এডিটও আপনি করতে পারবেন, এই যে যেটা আমরা এডিট অপশন আছে এখানে আপনি এডিটও করতে পারবেন। ইনঅ্যাক্টিভও করা যাবে, আমাদের সমস্যা নাই। আমি ইয়েটা খুঁজতেছি, ইম্পোর্টের অপশনটা কোথায়। এইখানে আসবে, এই যে ইম্পোর্ট দেখছেন। নিউ কাস্টমার তো নিউ একটা একটা করে করবেন, আর ইম্পোর্টটা ঠিক তেমনই, এটা নিয়ে কথা নাই। স্যাম্পলটা ফাইল দিবেন, আপনার ক্লায়েন্টের যে তথ্যটা থাকবে ডিটেলস দিলে হয়ে যাবে। এইখানে দেখি কি কি আছে, অনেক তথ্য আছে। উপরের এইগুলা আপনি ডিলিট করবেন না, শুধু এইখানে যে নাম থাকবে এই নামগুলো, এইটাই আবার আপলোড করে দিয়েন না। এটা স্যাম্পল পেজে দিছে এগুলো। এইখানে অনেক কিছু আছে, ভুলেও আমি কিন্তু এলোমেলো করে দিব, আপনি এই ফরম্যাট দেখে সাজায়। স্যার আমাদের ইয়েতে দিয়ে দেবেন, গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ, এবার আমরা প্রোডাক্ট করব। এখানে ওনারা বলছে অ্যাড প্রোডাক্ট সার্ভিস, আর ইম্পোর্ট করলে ইম্পোর্ট, ঠিক একই নিয়ম। তারপর আমি এইটা একটু অনেক বোঝার আছে, এইখানে আসেন। আমি যখন অ্যাড প্রোডাক্ট সার্ভিসে গেছি আমার 4টা অপশন শো করতেছে। যারা আমি বলছিলাম যারা অ্যাডভান্স সিলেক্ট করবেন না তাদের এই 4টা করবে না। কেউ যদি অ্যাডভান্স সিলেক্ট না করে থাকেন, এসেনশিয়াল অথবা পিছনের দিকে কিছু ছিল, 4টা ছিল না, ওইখানে বলছিলাম ডান সাইডে অ্যাডভান্স সিলেক্ট করতে। যারা করেন নাই তাদের 4টা শো করবে না, 3টা করবে। ক্লিয়ার? এখন আসেন, আবার অনেকেই বাংলাদেশে যারা খুলছে তাদের ওখানে ইনভেন্টরি নামে আছে, একই জিনিস। মানে ভাইয়ার ওখানে দেখলাম স্টক, আমার এখানে ইনভেন্টরি, কনফিউজ হওয়ার কিছু নাই। এখন আসে আমি একটা একটা করে দেখাই। এখানে প্রথমটা আমার স্টক, এইখানে আমি একটা প্রোডাক্টের নাম দিই, আমি ইয়ে করে দিই নাপা, আমি মনে করলাম একটা প্রোডাক্টের নাম। এই নাপার একটা আইটেম বা সার্ভিস কোড থাকে, প্রত্যেকটা ওষুধের একটা কোড থাকে, ওইটা থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এইখানে একটা মজার বিষয়টা হলো এই এই যে যেটা হলো আপনার স্টার মার্ক করা আছে, হ্যাঁ, ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড। এইটা আমি মনে করলাম আমার 1000 পিস আছে, কোন ডেটের, এটা একটা ফ্যাক্টর। আপনার এই ডেটটা যে ডেট দিবেন তার পিছনে কোনো ইনভয়েস বা বিল আপনি করতে পারবেন না। মানে আপনি যদি বিজনেস শুরু করেন 1/1/2024, নিশ্চয়ই 23 সালের কোনো ইনভয়েস বিল করতে পারবেন না। আর আপনি এই ডেট যদি অর্থাৎ এই ডেটের পিছনের ডেটের কিছু আপনি করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এই অ্যাজ অফ ডেট, এই ডেটে এর ব্যাক ডেটের কিছু করতে পারবেন না। সেটা পরে আসে, সেটা তো আমি আপনাকে দেখাচ্ছি। আমি প্রথমে বলতেছি
আপনি এখানে যে ডেটটা দিবেন আপনাদের ভিতরে অনেকেই থাকবে যে হয়তো 2024 দিচ্ছেন, বিল বা ইনভয়েস করতে গেছেন 2022-এ, সেগুলা কিন্তু সেভ বা কিছুই নিবে না। আমি বলতে চাচ্ছি আপনি এইটা যে ডেট দিবেন তার পিছনের কোনো ইনভয়েস বিল হবে না সাধারণ স্যার। অর্থাৎ আপনি যদি বিজনেস শুরু করেন 2024-এ, তাহলে কি করে 22-এর আপনি ইনভয়েস বিল করেন? এটা করবেন না। সো আমি একটু ব্যাক ডেটই দিয়ে রাখি যাতে আপনাদের ঝামেলা না হয়। আমি 2022-এর মনে করি জানুয়ারিতে আমার ব্যবসাটা শুরু হয়েছে। রিঅর্ডারিং পয়েন্ট, রিঅর্ডারিং পয়েন্ট বলতে বোঝাচ্ছে এমন একটা পয়েন্ট যেটাতে আসলে কুইকবুক অটো রেড মার্ক দেখাবে যে হয়তো আপনি নাপা আমার কাছে আছে 1000 পিস, এখন যখনই 100 পিসে আসবে তখনই এরা রেড মার্ক করে আপনাকে বলবে অর্ডার করে। অর্থাৎ রিঅর্ডার পয়েন্ট হলো একটা মিনিমাম পয়েন্ট যার নিচে আর অর্থাৎ নিচে যাওয়া যাবে না এমন না, কিন্তু ওইখানে আপনাকে এরা ইন্ডিকেট করবে, সে আমাকে নোটিফিকেশন দিবে, হ্যাঁ, যে এইটা আপনার কিন্তু একটা অর্ডার করার সময় চলে আসছে। চলে আসছে নোটিফিকেশন। আছে না, এই যে আমি ওষুধ কিনতে গেছি, ও খুঁজতে খুঁজতে আর পায় না, কী বলবে ভাই আমার তো পুরাই গেছে, তা আমি ওর রিঅর্ডারিং ওপেন করা নাই। ও যদি ওই দেখতো যে না আমার তো এখানে রেড মার্ক হয়ে আছে, তেমন আমার কাছে ওষুধ নাই। আমি ধরে নিলাম 100 পিস, সেল প্রাইস ধরি 10 টাকা, সেল কোড আছে এখানে, ভ্যাটটা আমরা দিব না, আমরা যখন ইয়ে করব তখন দিব। কস্ট প্রাইস ধরি 8 টাকা, কস্ট অফ সেলস আছে এখানে। এইখানে একটা কোশ্চেন আছে, এখানে কোশ্চেনটা হলো আমরা যখন ইয়েটা দেখালাম তখন 4টা ছিল, একটা স্টক, একটা নন স্টক, আর একটা ছিল বান্ডিল, আর একটা গ্রুপ নামে কি 4টা ছিল। এইখানে একটা জিনিস হলো যেসব বিজনেসগুলো ওরা পণ্যটাকে ট্র্যাকিং করে, ট্র্যাকিং বলতে বোঝাচ্ছে যে আমার কতগুলা মাল আমার হাতে আছে, আমি 5টা সেল করলে আমার কতগুলা থাকবে, অটো কুইকবুক দেখাবে, এই সফটওয়্যারটা দেখাবে যে আমার হয়তো 10টা আছে, আমি 2টা বিক্রি করছি, তাহলে থাকার কথা 9টা, এটাকে ট্র্যাকিং বলে। অর্থাৎ আমি কতগুলো আছে, কতটা সেল করলাম, ডিটেলস আপনাকে দেখাবে। এইটা যখন আপনি করবেন তখন আপনার স্টকে এই রিপোর্টগুলো করতে হবে, আমরা তো স্টকেই করছি। এখানে একটা মজার, স্টক এবং নন স্টকের ভিতরে পার্থক্য আছে, সেটা হলো পার্থক্যটা হলো দুইটা, যেটা হলো আপনি যদি মনে করেন আমার এই পণ্যটা আমি ট্র্যাকিং করব, ট্র্যাকিংটা তো বুঝতেছি যে আমার 100 পিস মাল আছে, আমি হয়তো 10 পিস বিক্রি করলাম, তাহলে কুইকবুক আপনাকে 90টা দেখাবে যে আপনার আর 90টা আছে, এটাকে ট্র্যাক, অর্থাৎ আপনার কতগুলো কিনছেন, কতগুলো, সবগুলো আপনার ডিটেলস দেখাবে। এবং যদি আপনি মনে করেন না আমি এইসব ট্র্যাকিংয়ের কিছু নাই, কিছু পণ্য আছে ট্র্যাকিং করাও যায় না, অনেক পণ্য থাকবে, সেইগুলো যাবে নন স্টকে। ইভেন যখন আপনি স্টকে করবেন তখন আমরা যখন পারচেস করলে এই স্টকগুলোকে অ্যাসেট হিসাবে দেখাবে। আমাকে বোঝাতে পারছে বিষয়টা? আপনি যদি ট্র্যাকিং করেন মানে স্টকে কোনো কিছু ইনপুট দেন, এই অ্যাসেটগুলা আপনি হয়তো 1000 টাকার একটা পণ্য কিনলেন, তখন ওটা জার্নাল এন্ট্রি কী হবে, ওইটা হবে হলো যদি এমন কিনে যেটাই কিনেন স্টক ডেবিট, বাকিতে কিনলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, নগদে কিনলে ব্যাংক ক্যাশ, যেটাই হোক স্টকটা ডেবিট হবে, এটা অ্যাসেটে দেখাবে ব্যালেন্স শিটে। কখন? যখন আপনার পণ্যটা ট্র্যাকিং করবেন, যখন এটাকে অ্যাসেট হিসাবে দেখানো হবে। বুঝতেছেন না কেন আমি কি বলতেছি? হ্যাঁ, প্রোডাক্ট তো সাধারণত আমি তো এটা সেটা তো আমার মানে অ্যাসেট, আমার তো মূল যেমন সেল আমার টাকা। অনেক বিজনেস আবার এটাকে সরাসরি যখন কিনে তখন সরাসরি কস্ট অফ সেলসে দেখায়, তার মানে অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট আইটেম দেখায়। একটু বোঝার চেষ্টা করেন, আপনি যদি এটাকে অ্যাসেট দেখান তাহলে এটা ব্যালেন্স শিটে যাবে, তাই না? যদি আপনি মনে করলেন না আমি এটা পারচেজ দেখাবো, পারচেজ হিসাবে যখন দেখাবেন তখন তো এটা ইনকাম স্টেটমেন্টে চলে যাবে, তাই যাবে না? এখন কোশ্চেনটা হলো যখন আপনি এটাকে অ্যাসেট হিসাবে দেখাবেন
তখন নর্মাল জার্নালিংটি কী হবে, পারচেস করলে তো স্টক ডেবিট, আমার স্টক বাড়বে না, স্টক ডেবিট, ক্যাশে কিনলে বা ব্যাংকের মাধ্যমে ব্যাংক ক্রেডিট। আর যদি আপনি এটাকে মনে করেন যে না আমি পারচেস এক্সপেন্স হিসাবে, তখন কি পারচেস ডেবিট, এটা কি ইনকাম স্টেটমেন্ট, পারচেস তো ইনকাম স্টেটমেন্ট আইটেম, ইনকামে চলে অর্থাৎ প্রফিট লস আইটেম, তাহলে পরে ডেবিট হবে কি পারচেস ডেবিট, ব্যাংক ক্রেডিট, ঠিক আছে। কিন্তু এখন ঘটনা হলো যখন আপনি সেলস করবেন তখন কি হবে, যদি আপনি সেলস করেন যখন স্টক, আমি এটা কিন্তু যখন করব তখন কিন্তু দেখাবো, এবং কোথায় হিট করলো যখন আমরা ইনভয়েস করব দেখাবো, জাস্ট আপনার মাথায় একটু নিয়ে রাখেন তাতে বোঝার সুবিধার্থে। যখন আপনি যদি ট্র্যাকিং করেন স্টকে দেখান, তারপর অ্যাসেট হিসাবে দেখান, তখন তো স্টক ডেবিট। সেল করার সময় কিন্তু দুইটা ঝামেলা হবে, একটা স্টক প্রথমত আপনি যদি সেল করেন তার স্টক একটা কমে যাবে, তাই যাবে না, আর হলো আপনার কষ্ট ইয়ে আসবে, ব্যাংক ডেবিট হবে যদি আপনি টাকাটা পান, আর এদিকে ইনকাম স্টেটমেন্টের একটা জার্নাল হবে, সেলস ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড, সরি সেল ক্রেডিট আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। তার মানে কি জার্নাল দুইটা হলো না, একটু কঠিন মনে হবে, আমি যখন প্র্যাকটিস করব তখন আপনারা বুঝতে পারবেন, জাস্ট একটু মাথায় না, না জেনারেলি একটু বড় বড়, হ্যাঁ এইটা ডিপেন্ড করে হলো বিজনেস, অ্যান্ড বিজনেস বলতে যে না আমি এটা ইনকাম স্টেটমেন্ট, কারণ ইনকাম স্টেটমেন্ট দেখালে তো আবার লাভ ক্ষতির একটা ব্যাপার আছে, তাই না, আপনার কমে চলে যাবে, আপনি সেলই করলেন না বাট আপনার এইদিকে কিন্তু ইনকামে হিট করে যাচ্ছে, ওই কারণে ম্যাক্সিমাম কোম্পানি এইটা করে। এখন কেউ যদি মনে করে, আমি তো কথা বলেই দিচ্ছি, ক্লায়েন্ট বললো না ভাই আমি ওর ভিতরে না, আপনি দেখান, কিন্তু আপনাকে তো এই সিনারিটা তাকে বলতে হবে। আমি আমার একটা ক্লায়েন্টের রিসেন্ট, উনি কি করছে, যেমন আমরা ইয়ে করি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ওনার অ্যাপার্টমেন্ট বিজনেস, ওর হলো ওই দিনে বলছিলাম 44টা অ্যাপার্টমেন্ট, মানে একটা অ্যাপার্টমেন্টে 44টা রুম আছে, ওরা কয়েকজন মিলে, এ তো ইউএসএতে সবচেয়ে বড় ব্যবসা এটা ওদের, ওরা হ্যাঁ এইটা অনেক বড় বিজনেস। তো ওরা তো এত কিছু বুঝবে না, উনি একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে আমাকে বলে যে আপনি এটা ইনকাম স্টেটমেন্টে দেখান। তো আমি ওনাকে বলছি দেখেন ভাই, অ্যাজ পার অ্যাকাউন্টিং রুল হিসাবে তো আর এটা ইনকাম স্টেটমেন্টে যাওয়ার কথা না, যেহেতু আপনি এসিটা হলো কি পার্টস চেঞ্জ করছে, এটা তো আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ও বলছে যে ওর কথা যে আমার তো ভাই টাকা আমার ব্যাংক থেকে চলে গেছে, সো আমার ইনকাম কমে গেছে, ও এই 7-5 বোঝা নাই যে আমি ঘর ভাড়া পাইছি $10,000, আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি এক্সপেন্ডিচার এটা আমার মাথার দরকার নাই, আমার 2,000 খরচ হয়েছে, তো এইটা আমার ওই ইনকাম স্টেটমেন্টে খরচ দেখায় না, আমার হাতে আছে আর কত, ব্যাংকে 8,000 টাকা, ও আবার ক্যাশ বেসিসে করতেছে। আমরা কিন্তু বলছিলাম আপনার মনে আছে, অ্যাক্রুয়াল বেস আর ক্যাশ বেসিসে, ওর মাথায় ও বলে যে আমার যেহেতু এইটা তো নগদ বিজনেস, যেখানে তার সেলটার কিছু নাই, তো আমাকে বলে আপনি ইনকাম স্টেটমেন্টে দেখান। তো আমি দেখলাম ও তো তাহলে এটা বুঝতেছে না, তখন ওকে আমি বললাম যে আপনার কিন্তু এইটা কয় না আপনি এটা এইখানে দেখান, ওকে। ও যখন বলার পরে আমি ওর যে অডিট, আমার সাথে অডিটেরটা মিলছে, অডিটের মিলে না, পরেও আমাকে মেসেজ দিচ্ছে না আপনি এটাকে ইয়েতে নিয়ে যান, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে নিয়ে যান। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে নিলে তো আর আপনার প্রফিট লস হিট করবে না, সরাসরি ওই অ্যাসেট বেড়ে যাবে, বিষয়টা বুঝছেন, এইরকম বিষয়গুলো। এখন আপনি যদি এটাকে ইনকাম স্টেটমেন্টে নেন তাহলে আপনার তো প্রফিট লস কমে যাবে। আপনি শুধু একটা ধারণা রাখেন, আমরা যেহেতু আমরা ট্র্যাকিং করব প্রোডাক্টগুলো, তাহলে পরে যখন পারচেস করব আমরা অ্যাসেট হিসাবে দেখাবো। এটাকে পারপেচুয়াল মেথড আর পিরিয়ডিক মেথড নামে দুইটা মেথড আছে। এই মেথড যেটা আমরা স্টক দেখাবো সেটাকে বলা হয় পারপেচুয়াল মেথড, আর যেটা পিরিয়ডিক মেথড বলবো সেটা পারচেজ হিসাবে বা এক্সপেন্স হিসাবে আপনি দেখাবেন। এটা মেথড দুইটা, বাট যখন আমরা সেল করব তখন মানে দুইটা জার্নাল হবে, একটা স্টকের কমে যাওয়ার একটা ফাংশন থাকবে, আর একটা সেলস অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড। ক্লিয়ার বিষয়টা?
যেহেতু আমরা এখানে অ্যাসেট হিসাবে দেখাবো, দেখেন স্টক অ্যাসেট অ্যাকাউন্ট হিসাবে কিন্তু এটা শো করতেছে। সেভ। এটাও আপনি মেক ইনঅ্যাক্টিভ করতে পারবেন। আপনি এখন মনে করলেন আমার অনেক হয়েছে, এই প্রোডাক্টটা এখন আর আমার দরকার নাই, তখন আপনি এইখানে যে এটা মেক ইনঅ্যাক্টিভ করতে পারবেন। এইটা ফেরত, এইটাকে আবার ব্যাক করাতে হলে এইখানে কিন্তু পাবেন না, এইখানে নাই। এইটাকে ব্যাক করাতে হলে এই যে এইখানে যেতে হবে, এই যে অ্যাক্টিভ। আপনি ইনঅ্যাক্টিভ দেখতে চাইলে ইনঅ্যাক্টিভ দেখাবে, আর অ্যাক্টিভ দেখাইতে চাইলে অ্যাক্টিভ দেখাবে। এই ইনঅ্যাক্টিভ, এটা অ্যাপ্লাই করেন, এই যে একটা আসছে না, এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট ইয়ে করলে এটা আবার ব্যাক করবে, তখন আপনি এইখানে দেন, এই যে চলে আসছে। এটা একটু বুঝতে পারছেন কীভাবে করলাম? আপনি যদি এটাকে ইনঅ্যাক্টিভ করতে যান, জাস্ট সিলেক্ট করে এইখানে এই যে মেক ইনঅ্যাক্টিভ, এইটাকে ব্যাক করে আনতে হলে এই যে ছোট্ট একটা আইকন আছে, এইখানে আছে, হ্যাঁ ফিল্টার, ফিল্টারিংয়ের ভিতরে এইখানে আপনি প্রথমে ইনঅ্যাক্টিভ বলে সার্চ দিবেন, দেওয়ার পরে ওইটা আসবে, ওইটাকে অ্যাক্টিভ করবে। এই লিস্টটা আমি আপনাকে দিয়ে দিব, আপনারা এইভাবে আপলোড করে এই প্র্যাকটিসগুলো করবেন। বেটার হতো ইনভয়েস কিছু দেখাতে পারলে। আমার ইউটিউবে আগের ভিডিওতে অনেক ইনভয়েসের ভিডিও আছে, ওইটা করে প্র্যাকটিস করে, যেহেতু 15 দিনের একটা গ্যাপ থাকবে, ওইটা প্র্যাকটিস করলে আমরা নেক্সটে আপনাদের জন্য সুবিধা হবে। আজকের ক্লাসের এটার নাম, প্রতিষ্ঠান নাম কি হবে? এটাকে আপনি সেটিং দেখাতে পারেন, আর হলো কাস্টমার, আর কি করলাম একটা ট্যাক্স সেটিং দেখাইছি, কাস্টমার ভ্যাট এগুলোতে আপনি আজকের আপনার ওই চার্ট অফ অ্যাকাউন্ট ছিল।